স্নাতক সম্মান শ্রেণী চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকে শ্রেণী পাঠ শুরু করছি আমি। আজকের শ্রেণী পাঠ কম্পারেটিভ অ্যান্ড হিস্ট্রিক্যাল ল্যাঙ্গুইস্টিক, তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান 5। এটি মূলত আপনাদের এবারের মতন শেষ শ্রেণী পাঠ। এরপরে আমি আপনাদেরকে অন্য বিষয় নিয়ে পড়াবো। তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান নিয়ে আমার ধারণা বেশ কয়েকটি শ্রেণীপাঠ নেওয়া হয়েছে। এরপরে শ্রেণীপাঠটি সম্ভবত ধ্বনি বিজ্ঞান নিয়ে কাজ করব। শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসটি আজকে মূলত শ্রেণীপাঠ হচ্ছে গ্রিমের সূত্র। প্রথম সূত্রটি পাঠ করেছি তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান 4 নম্বর পাঠে, 4 পাঠে। আজকে মূলত আমি পড়ব গ্রিমের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থীবৃন্দ, আমি পড়ছি, আমি পাঠ করছি, আপনারা একটু লক্ষ্য করুন। গ্রিমের দ্বিতীয় সূত্র। গ্রিমের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে মূল ভাষার বর্গের তৃতীয় ধ্বনি পরিবর্তিত হয় বর্গের জার্মানি ভাষার প্রথম ধ্বনিতে। মূল ভাষার বর্গের তৃতীয় ধ্বনি জার্মানি ভাষায় হয় প্রথম ধ্বনি। এর পরেরটা বলছে মূল ভাষার বর্গের প্রথম ধ্বনি জার্মানি ভাষায় হয় দ্বিতীয় ধ্বনিতে। এরপরে বলছে মূল ভাষার বর্গের দ্বিতীয় ধ্বনি জার্মানি ভাষায় পরিবর্তিত হয় তৃতীয় ধ্বনিতে। অর্থাৎ এখানে গ্রিমের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে মূল ভাষার বর্গের তৃতীয় ধ্বনি পরিবর্তিত হয় প্রথম ধ্বনিতে, আবার প্রথম ধ্বনি পরিবর্তিত হয় দ্বিতীয় ধ্বনিতে, দ্বিতীয় ধ্বনি পরিবর্তিত হয় তৃতীয় ধ্বনিতে। এটা একটা সার্কেলের মতন শিক্ষার্থীবৃন্দ। আমি এখানে একটু আঁকতে পারি নাই, যদি আমার এখানে গ্রাফিক্সের বা কি আঁকার একটা ব্যবস্থা থাকতো তাহলে ওইটা আমি যদি আপনাদেরকে একটু এঁকে দেখাতাম তাহলে অনেক সুন্দর হতো, বুঝতে পারতেন। তবে আপনারা এই আঁকা চিত্রটা, অঙ্কন চিত্রটা হুমায়ুন আজাদের বইতে পাবেন। আপনারা সে বই খুলে একটু দেখে নিন। গ্রিমের সূত্রটি তিনি একটা অঙ্কনের সাহায্যে, কিছুটা অঙ্কনের সাহায্যে দেখানোর চেষ্টা করেছেন। আপনারা ওটা খুলে দেখে নিতে পারবেন। এখানে কোনো উদাহরণ আমি দেইনি, উদাহরণ সম্ভবত খুব বেশি একটা পাইনি। আপনারা শুধু মাথায় রাখবেন যে গ্রিমের সূত্র, দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে মূল ভাষার বর্গের তৃতীয় ধ্বনি প্রথম ধ্বনিতে আসে, প্রথম ধ্বনি দ্বিতীয় ধ্বনিতে আসে, দ্বিতীয় ধ্বনি তৃতীয় ধ্বনিতে আসে। এরপরে আমি যেটা বলছি যে অর্থাৎ গ্রিম সূত্র ব্যাখ্যা করে প্রথম ও দ্বিতীয় সূত্র। প্রথম ধ্বনি আপনাদের খেয়াল আছে বর্গের চতুর্থ ধ্বনি জার্মানি ভাষায় তৃতীয় ধ্বনিতে আসে। এরপরের দ্বিতীয় সূত্রের প্রথম লাইনটা দেখেন, তৃতীয় ধ্বনি প্রথম ধ্বনিতে আসে, অর্থাৎ বর্গের চতুর্থ ধ্বনি আসে তৃতীয় ধ্বনিতে, তৃতীয় ধ্বনি আসে প্রথম ধ্বনিতে। বর্গের চতুর্থ ধ্বনি ক, খ, গ, ঘ, এখানে ঘ আসে গতে, গ আসে কতে। তারপরে লাইনে বলছে তৃতীয় ধ্বনি আসে প্রথম ধ্বনিতে, প্রথম ধ্বনি আসে দ্বিতীয় ধ্বনিতে, গ আসে কতে, ক আসে খতে। এরপরে বলছে প্রথম ধ্বনি পরিবর্তিত হয় দ্বিতীয় ধ্বনিতে, দ্বিতীয় ধ্বনি পরিবর্তিত হয় তৃতীয় ধ্বনিতে, অর্থাৎ ক পরিবর্তিত হয় খতে, খ পরিবর্তিত হয় গতে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন, চতুর্থ, তৃতীয়, প্রথম, এরপরে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। খুব চমৎকার একটা সার্কেল আছে, তো বোঝাই যাচ্ছে। সার্কেলের মধ্যে দিয়েই কিন্তু, একটা সার্কেলের মধ্যে দিয়েই কিন্তু আপনার এই সূত্রটি পরিবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে আপনারা শুধু মাথায় রাখবেন এখানে 4 হয়েছে 3, 3 হয়েছে 1। আবার আপনি সেকেন্ড লাইনে আসেন, 3 আর 1 কেনেন, 3 হয়েছে 1, 1 হয়েছে 2। আবার আপনি থার্ড লাইনে আসেন, প্রথমটা বাদ দেন, প্রথম নেন, দ্বিতীয় নেন, প্রথম, দ্বিতীয়, এবং ওই যে উপরে তৃতীয়, তৃতীয় নেন। তাহলে আপনার বিষয়টা মাথায় থেকে যাবে। তাহলে বর্গের চতুর্থ ধ্বনি পরিবর্তিত হয়ে তৃতীয় ধ্বনি হয়েছে, তৃতীয় ধ্বনি পরিবর্তিত হয়ে প্রথম ধ্বনি হয়েছে। চতুর্থ, প্রথমটা আমরা বাদ দিব, পরের দুটো নিব। তাহলে তৃতীয় ধ্বনি হয়ে পরিবর্তিত প্রথম ধ্বনি, প্রথম ধ্বনি পরিবর্তিত হয়ে দ্বিতীয় ধ্বনি হয়েছে। এবার আমরা প্রথম তৃতীয়টা বাদ দিব, পরের দুটো নিব। প্রথম ধ্বনি পরিবর্তিত হয়ে দ্বিতীয় ধ্বনি হয়েছে, দ্বিতীয় ধ্বনি পরিবর্তিত হয়ে তৃতীয় ধ্বনি হয়েছে। বলা বাহুল্য এই সূত্রটি জার্মান ভাষার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়েছে।
গ্রিম সূত্র অজস্র সুশৃঙ্খল প্রতিসাম্য ব্যাখ্যা করে। বলছে যে গ্রিমের সূত্র অজস্র সুশৃঙ্খল প্রতিসাম্য ব্যাখ্যা করে, তবে দেখা যায় অনেক ব্যতিক্রম। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে লেখকরা ভাষাবিদ্যা পরবর্তীতে কাজ করে দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে বর্গের চতুর্থ ধ্বনি তৃতীয় ধ্বনিতে পরিবর্তিত না হয়ে বর্গের চতুর্থ ধ্বনি প্রথম ধ্বনিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলছে যে গ্রিমের সূত্রটি সব জায়গায় সব ক্ষেত্রে সমানভাবে কাজ করে না। বলছে গ্রিম সূত্র অজস্র সুশৃঙ্খল প্রতিসাম্য ব্যাখ্যা করে, তবে দেখা যায় অনেক ব্যতিক্রম। এই সম্পর্কে গ্রিম নিজে বলেছেন। কি বলেছেন আমরা দেখি। উনি ওনার গ্রামার বইতে বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন সূত্র ঠিক মতন কাজ করে, তবে প্রতি ক্ষেত্রে নির্ভুলভাবে কাজ করে না। কিছু শব্দ প্রাচীনতর রূপে টিকে রয়েছে, পরিবর্তনের স্রোত তাদের এড়িয়ে গেছে। গ্রিম যেটি বলেছেন সেই কথাটি এখানে অনুবাদ করা হয়েছে। আমি অনুবাদটি নিয়েছি হুমায়ুন আজাদের বই থেকে। এটি হুমায়ুন আজাদের অনুবাদ। বলছে কি, অধিকাংশ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন সূত্র ঠিক মতন কাজ করেছে, তবে প্রতি ক্ষেত্রে নির্ভুলভাবে কাজ করে না। কেন কাজ করে না শিক্ষার্থীবৃন্দ? ধ্বনি পরিবর্তন নির্ভুলভাবে কাজ করে না। কিছু শব্দ প্রাচীনতর রূপে টিকে রয়ে গেছে। কেন? পরিবর্তনের স্রোত তাদের এড়িয়ে গেছে। কিছু শব্দ পরিবর্তন ক্ষেত্রে কোনো নিয়ম মানেনি। কেন? অনেকদিন আপনাদেরকে প্রশ্ন করা হয় না, উত্তরও পাওয়া হয় না। কারণ ভাষা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীলতাই হচ্ছে ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য। ভাষা নিজে নিজেই অনেক পরিবর্তিত হয়। একটি অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে ধ্বনির পরিবর্তন ঘটে, শব্দের পরিবর্তন ঘটে, উচ্চারণের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোই মূলত ভাষার একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাকে স্মরণ রাখলে আমরা বুঝতে পারবো যে ধ্বনিবিদ বা ভাষাবিদরা ভাষার বা ধ্বনি পরিবর্তনের যত সূত্রই আবিষ্কার করুক না কেন, ওই সূত্রটি প্রত্যেক ধ্বনি পরিবর্তন, প্রত্যেক শব্দ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওই ধ্বনি পরিবর্তনের বাহিরেও কিছু শব্দ থেকে যায়। গ্রিম বলছেন সেগুলো হচ্ছে প্রাচীনতর রূপে টিকে যায় এবং যে পরিবর্তনের স্রোত সেটা তাদেরকে এড়িয়ে যায়। সেই পরিবর্তনের স্রোত তাদেরকে খুব বেশি একটা স্পর্শ করতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি শেষ করলাম কম্পারেটিভ অ্যান্ড হিস্ট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এই গ্রিমের সূত্রটি পড়াতে গিয়ে আমার মাথায় আরেকটি প্রশ্ন কাজ করছিল, সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণগুলো কী কী। শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিজেরা ওটা একটু পড়ে নেবেন, ধ্বনি পরিবর্তনের কারণ কী। আমি এরপরে ধ্বনি বিজ্ঞানের শ্রেণীপাঠ নিব। আপনারা ধ্বনি পরিবর্তনের কারণটি নিজেরা পড়বেন। যদি আপনারা খুঁজে না পান, যদি ওইভাবে আপনারা কোনো সহযোগিতা না পান, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি ধ্বনি পরিবর্তনের সূত্রটি নিয়ে কাজ করব। ধ্বনি পরিবর্তনের সূত্র যদি আপনারা কারণগুলো যদি আপনারা ব্যাখ্যা করতে পারেন, জানেন, তাহলে আপনাদের গ্রিমের সূত্রটি বুঝতে অনেক বেশি সহজ হবে। আমি আরেকবার একটু সূত্রটা পড়ে আপনাদের আজকের শ্রেণীপাঠটি এখানে শেষ করব। গ্রিমের দ্বিতীয় সূত্রে আমরা দেখি। গ্রিমের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে বলছে, আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখেছি, আপনারা কিন্তু আমি যে প্রথম সূত্র লিখে দিয়েছি যেভাবে, আপনারা সেভাবে লিখবেন। যেমন মূল ভাষার বর্গের তৃতীয় ধ্বনি পরিবর্তিত হয় জার্মান ভাষায় প্রথম ধ্বনিতে। 2 নম্বর খতে লিখবেন, মূল ভাষার বর্গের প্রথম ধ্বনি পরিবর্তিত হয় জার্মান ভাষার দ্বিতীয় ধ্বনিতে। মূল ভাষার দ্বিতীয় ধ্বনি পরিবর্তিত হয় জার্মান ভাষার তৃতীয় ধ্বনিতে পরিবর্তিত হয়। এরপরে দুটো সূত্রকে একসাথে আমরা যদি গ্রথিত করি, তাহলে আমরা দেখি গ্রিম সূত্র দ্বারায়। অর্থাৎ গ্রিম সূত্র ব্যাখ্যা করছে এইভাবে, প্রথম ও দ্বিতীয় সূত্র। চতুর্থ ধ্বনি পরিবর্তিত হয়ে মূল ভাষার চতুর্থ ধ্বনি পরিবর্তিত হয় জার্মান ভাষায় তৃতীয় ধ্বনিতে, এবং এই তৃতীয় ধ্বনিটি পরিবর্তিত হয় প্রথম ধ্বনিতে। তৃতীয় ধ্বনি প্রথম ধ্বনিতে, প্রথম ধ্বনি দ্বিতীয় ধ্বনিতে, প্রথম ধ্বনি দ্বিতীয় ধ্বনিতে, দ্বিতীয় ধ্বনি তৃতীয় ধ্বনিতে। বলা বাহুল্য এই সূত্রটি হচ্ছে জার্মান ভাষার একটি ধ্বনি সূত্র। এরপরে বলেছে যে
গ্রিমের সূত্রের মাধ্যমে জার্মান ভাষার অনেক ধ্বনি পরিবর্তনের একটি সুশৃঙ্খল প্রতিসাম্য ব্যাখ্যা করে, কিন্তু অনেক ক্ষেত্রে ভাষাবিদরা লক্ষ্য করেছেন যে গ্রিমের সূত্রটি সব জায়গায় ঠিক একইভাবে কাজ করছে না। সেক্ষেত্রে গ্রিম নিজেই বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন সূত্র ঠিক মতন কাজ করে, তবে প্রতি ক্ষেত্রে নির্ভুলভাবে কাজ করে না। কিছু শব্দ প্রাচীনতর রূপে টিকে গেছে, পরিবর্তনের স্রোত তাদেরকে এড়ায় গেছে। অর্থাৎ ভাষা যেহেতু পরিবর্তনশীল, ভাষার নিজস্ব একটা ঢং আছে এবং সে বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ বিশেষভাবে উচ্চারিত হয়। শুধু তাই না, আমরা দেখেছি যে শাসকের ভাষা কীভাবে জনগণের ভাষাকে পরিবর্তন করে দেয়। যদি সেই শাসক একটা লুটেরা হয় এবং লুটেরা শাসক হয় এবং জনগণকে নির্যাতিত করতে থাকে, তাহলে জনগণ ভয়ে শাসকের ভাষাকে অনুসরণ করার চেষ্টা করে এবং ওই ভাষা এবং ওই উচ্চারণ অনুসরণ করতে গিয়ে তার যে রুটস, তার যে শেকড়, তার যে নিজের ভাষা, সেই ভাষাটাকে সে একসময় হারিয়ে ফেলে। এভাবে আমরা দেখি যে একটা ভাষার পরিবর্তন ঘটে ব্যাপকভাবে একটা সমাজের মধ্যে। একটি সমাজে যে ভাষার পরিবর্তন ঘটে, সেই ভাষার পরিবর্তন মূলত হচ্ছে কিছু উচ্চারণের পরিবর্তন, শব্দের পরিবর্তন, কিছু শব্দ হারিয়ে যায়, আবার প্রচুর বাইরের শব্দ নিজের ভাষার ভিতরে এসে যায়। আমরা মূলত যেটা নিয়ে পড়লাম সেটি শব্দের পরিবর্তন নয়, আমরা যেটি নিয়ে শ্রেণী পাঠ করলাম সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন বা বর্ণের পরিবর্তন, কিভাবে একটি বর্ণ একটি উচ্চারণ আরেকটি উচ্চারণের সাথে হারিয়ে যাচ্ছে বা আরেকটা উচ্চারণের সাথে মিশে যাচ্ছে, কিভাবে গ হয়ে উঠতেছে, গ ক হয়ে উঠতেছে, আবার ক খ হয়ে উঠতেছে। এই যে চতুর্থ বর্গের চতুর্থ ধ্বনি তৃতীয় ধ্বনি হচ্ছে, তৃতীয় ধ্বনি আবার প্রথম ধ্বনি হচ্ছে, প্রথম ধ্বনি আবার দ্বিতীয় ধ্বনি হচ্ছে। এইভাবে বর্গের ধ্বনিগুলোর একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের স্রোতটি সব ধ্বনিকেই যে স্পর্শ করেছে তা নয়, কিন্তু মোটামুটিভাবে মূল ভাষা ইন্দো ইউরোপিয়ান ভাষা থেকে জার্মানি ভাষার এই ধ্বনি পরিবর্তনের সূত্রটি যিনি প্রথম আবিষ্কার করেন তিনি হচ্ছেন জ্যাকব গ্রিম। তিনি পড়াশোনায় ব্যক্তিগত জীবনে আইন নিয়ে পড়াশোনা করেছেন, একজন আইনবিদ ছিলেন, কিন্তু তারপরেও তিনি জার্মানি ভাষার যে ফক সংগুলো আছে সেগুলো নিয়ে তিনি কাজ করেছেন এবং ভাষা নিয়ে তিনি কাজ করেছেন। 600 পৃষ্ঠা ধরে জার্মানের ব্যাকরণ বই তিনি লিখেছেন এবং সেই ব্যাকরণ বইতে তিনি এই ধ্বনি সূত্রটি অজস্র উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শিক্ষার্থীবৃন্দ, ভাষা বিজ্ঞানে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে জ্যাকব গ্রিম একজন স্মরণীয় ভাষা বিজ্ঞানী হিসেবে ভাষা পাঠস যারা করেন, ভাষা নিয়ে যারা অধ্যয়ন করেন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমি অনেক বেশি উদাহরণ দিতে পারলে আমার শ্রেণী পাঠটি আমার নিজের কাছে ভালো লাগতো, কিন্তু আমি খুব বেশি উদাহরণ দিতে পারিনি। তবে আপনারা যতটুকু পড়িয়েছি আপনাদের নাম্বারের জন্য এটা অনেক বেশি আছে, তবু আপনারা নাম্বার দেখে উত্তর দেবার চেষ্টা করবেন। আমি এর আগের শ্রেণী পাঠে বলে দিয়েছি কত কত নাম্বারে কত কত প্রশ্ন আসলে কীভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। অনেক বড় না, ছোট্ট প্রশ্ন উত্তর, কিন্তু ছোট্ট প্রশ্ন উত্তরে আপনি অনেক বেশি নাম্বার পেয়ে যাবেন। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিজেরা ধ্বনি পরিবর্তনের কারণটি নিজেরা তৈরি করে রাখবেন, নিজেরা একটু পড়বেন, তারপর যদি আপনারা বুঝতে অসুবিধা হয় আমি পরে আপনাদের এটি নিয়ে শ্রেণীপাঠ দেব। এরপরে আমি আশা করি আপনাদের শ্রেণীপাঠ নিতে হবে না, এর মধ্যেই কলেজ খুলে যাবে, আপনাদের সাথে সরাসরি শ্রেণীতে কথা বলব। শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আপনার